নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং শর্ট নোটে আজকের সাবজেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং আজকের টপিক ফালকারসন্স রুলস, এস্টিমেশন অফ টাইম কমপ্লিশন, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড পাস মেথড। তো স্টার্ট করা যাক ফালকারসন্স রুলস দিয়ে। এর আগে রুলস অফ নেটওয়ার্ক ডায়াগ্রামে আমরা 1 থেকে 7 পর্যন্ত পড়েছিলাম। আজকে পড়ব 8 নম্বর ফালকারসন্স রুল। এই রুলে বলা হচ্ছে, ইন দ্য স্টার্ট অফ এ প্রজেক্ট ইভেন্ট ইজ লিস্ট নাম্বার, ইন দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট ইভেন্ট ইজ হাইয়েস্ট নাম্বার। এখানে বলছে যখন একটা প্রজেক্ট স্টার্ট হবে তখন ইভেন্ট লিস্ট নাম্বার হবে, আর যখন প্রজেক্ট শেষ হবে তখন ইভেন্ট হাইয়েস্ট নাম্বার হবে। এই যে প্রজেক্টটা, এখানে একটা প্রজেক্ট দেখানো হচ্ছে, শুধুমাত্র ইভেন্টগুলোকে দেখিয়েছি, অ্যাক্টিভিটিগুলোকে আমি দেখাইনি। তো এই প্রজেক্টে ইভেন্ট লিস্ট নাম্বার দিয়ে শুরু হচ্ছে এবং হাইয়েস্ট নাম্বার দিয়ে শেষ হচ্ছে। এখানে কোনোভাবেই হাইয়েস্ট নাম্বার দিয়ে শুরু হয়ে লিস্ট নাম্বারে গিয়ে প্রজেক্ট শেষ হতে পারে না। এটাই হলো ফালকারসন্স রুল। আর এখানে আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখিয়েছি অ্যাক্টিভিটি অ্যান্ড ইভেন্টের। এখানে দুটো ইভেন্ট আছে এবং একটা অ্যাক্টিভিটি আছে। দুটো ইভেন্ট আছে আই অ্যান্ড জে এবং অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এর ডিউরেশন হলো dij = 7। ডিউরেশন মানে যতটা টাইম অ্যাক্টিভিটি এ কনজিউম করছি। সেকেন্ড টপিক, estimation of time completion. This is the part of network planning and scheduling. Estimation of time completion হলো নেটওয়ার্ক প্ল্যানিং এন্ড শিডিউলিং এর একটা পার্ট। তো এর আগে আমরা নেটওয়ার্ক প্ল্যানিং এন্ড শিডিউলিং এর একটা পার্ট আলোচনা করেছিলাম, সেটা হলো নেটওয়ার্ক ডায়াগ্রাম, তাই না? এরপরে নেটওয়ার্ক ডায়াগ্রামের পরে আমরা আসবো এস্টিমেশন অফ টাইম কমপ্লিশনে। এস্টিমেশন অফ টাইম কমপ্লিশন দুই প্রকারের হয়, একটা হলো স্টার্ট টাইম আর একটা হলো ফিনিশ টাইম। স্টার্ট টাইম আবার দুই প্রকার হয়, একটা হলো আর্লি স্টার্ট টাইম অ্যান্ড লেটেস্ট স্টার্ট টাইম। ফিনিশ টাইমও দুই প্রকার হয়, একটা হলো আর্লিয়েস্ট ফিনিশ টাইম অ্যান্ড লেটেস্ট ফিনিশ টাইম। আর্লি স্টার্ট টাইম কি? আর্লি স্টার্ট টাইম হলো ইট ইজ দ্য আর্লিয়েস্ট টাইম টু স্টার্ট অ্যান অ্যাক্টিভিটি। অ্যান্ড আর্লিয়েস্ট ফিনিশ টাইম কি? আর্লিয়েস্ট ফিনিশ টাইম হলো আর্লিয়েস্ট টাইম টু ফিনিশ অ্যান অ্যাক্টিভিটি। আর্লিয়েস্ট ফিনিশ টাইম হলো আর্লিয়েস্ট স্টার্ট টাইম প্লাস ডিউরেশন। এটা মনে রাখতে হবে, আর্লিয়েস্ট ফিনিশ টাইম হলো আর্লিয়েস্ট স্টার্ট টাইম প্লাস ডিউরেশন। এবার আমরা একটু ডিটেলে দেখে নিই। ধরো কোনো একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটার সময় হলো 10 days, ওকে? এবার প্রজেক্টটা দুটো অ্যাক্টিভিটি নিয়ে তৈরি, একটা হলো এ, একটা হলো বি। তাহলে এই প্রজেক্ট যখন স্টার্ট হবে, অ্যাক্টিভিটি এ দিয়ে স্টার্ট হবে, তাহলে সেটা আর্লিয়েস্ট কত তাড়াতাড়ি স্টার্ট হতে পারে? এটা হবে 0 থেকে, একদম কাজটা দেওয়া হলো আর আমরা শুরু করে দিলাম 0 থেকে। এই জন্য এখানে ই = 0। কে আমরা আর্লিয়েস্ট স্টার্ট টাইম দিয়ে ডিনোট করছি, ই = 0। তাহলে এ যখন ফিনিশ হবে, এ কত দিনে ফিনিশ হবে? এ ফিনিশ হবে 4 দিনে, তাই তো? তাহলে বি যখন স্টার্ট হবে, বি এর আর্লিয়েস্ট স্টার্ট টাইম কত হবে? বি এর আর্লিয়েস্ট স্টার্ট টাইম হবে 4 days। 4 দিনের মাথা থেকে বি স্টার্ট হবে, আর বি এর ডিউরেশন হচ্ছে 5 দিন। তাহলে বি ফিনিশ হবে কত? বি ফিনিশ হবে 9 days-এ। 4 + 5। এখানেও এর ক্ষেত্রে এর আর্লিয়েস্ট স্টার্ট টাইম ছিল 0, এর ডিউরেশন ছিল 4 + 4, তাহলে এর ফিনিশ টাইম কত ছিল? 4 days। সেম অ্যাজ বি এর ক্ষেত্রে 9 days। তাহলে এই প্রজেক্টটা আর্লিয়েস্ট কত দিনে শেষ হতে পারে? 9 দিনে। আমাদের কাছে 10 দিন সময় ছিল, আমরা প্রজেক্টটাকে 9 দিনে শেষ করে দিয়েছি। এটাই হলো আর্লিয়েস্ট স্টার্ট টাইম অ্যান্ড আর্লিয়েস্ট ফিনিশ টাইম। পরবর্তীতে দেখে নেওয়া যাক লেটেস্ট স্টার্ট টাইম অ্যান্ড লেটেস্ট ফিনিশ টাইম। লেটেস্ট স্টার্ট টাইম হলো দ্য লেটেস্ট টাইম টু স্টার্ট অ্যান অ্যাক্টিভিটি। লেটেস্ট টাইম, হ্যাঁ, এটা আর্লিয়েস্ট ছিল, এটা লেটেস্ট টাইম। উইথাউট ডিলেইং দ্য কমপ্লিশন অফ প্রজেক্ট। কোনো রকম প্রজেক্টটাকে কোনো রকম ডিলে না করে, ঠিক আছে? প্রজেক্ট কমপ্লিশন টাইমকে ডিলে না করে আমরা কত দেরিতে কোনো একটা অ্যাক্টিভিটিকে স্টার্ট করতে পারি, সেটাই হলো লেটেস্ট স্টার্ট টাইম। দেখা গেল আমি ডিলে করতে 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 প্রজেক্ট কমপ্লিশন টাইমকেই পার করে গেলাম, সেটা কিন্তু হবে না। পরবর্তী হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম। দ্য লেটেস্ট টাইম টু ফিনিশ অ্যান অ্যাক্টিভিটি উইথাউট ডিলেইং দ্য কমপ্লিশন টাইম অফ প্রজেক্ট। লেটেস্ট টাইম টু ফিনিশ, ঠিক আছে? তাহলে LFT =
এলএসটি প্লাস ডিউরেশন। বোঝা গেল? লেটেস্ট ফিনিশ টাইম কি? লেটেস্ট স্টার্ট টাইম প্লাস ডিউরেশন। সেদিক থেকে দেখতে গেলে এলএসটি ইজিক্যাল টু এলএফটি মাইনাস ডিউরেশন। আচ্ছা, আমি এলএফটি মাইনাস ডিউরেশন কেন করেছি সেটা এবার বলবো। এখানেও সেম প্রজেক্ট আছে, তার জন্য 10 দিন বরাদ্দ হয়েছে। এবারে আমরা কি করব, এটা আমরা ব্যাকে যাব। ব্যাকে কেন যাব? আমরা লেটেস্ট কবে কাজটাকে স্টার্ট করতে পারি সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে আমরা লেটেস্ট কবে ফিনিশ করতে পারি। একটু ভেবে দেখলে বুঝতে পারবে যে আমরা কবে ফিনিশ করতে পারি, লেটেস্ট লাস্ট কবে ফিনিশ করলে আমাদের কাজের প্রজেক্ট কমপ্লিশন টাইমকে ডিলে করা হবে না বা হ্যাম্পার করা হবে না। সেটা যদি জানি তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা লাস্ট কবে প্রজেক্টটাকে স্টার্ট করতে পারবো, তাই না? কত দিলেতে আমরা প্রজেক্টটাকে স্টার্ট করতে পারবো। তাহলে আমাদের কাছে যেহেতু 10 দিন সময় আছে, তাহলে 10 দিনের মাথায় গিয়ে আমি প্রজেক্টটাকে যদি হ্যান্ড ওভার করি তাহলেই হবে। তাহলে এই যে অ্যাক্টিভিটি বি এর লেটেস্ট স্টার্ট টাইম, লেটেস্ট ফিনিশ টাইম কত হবে? 10 ডেজ। তাহলে অ্যাক্টিভিটি বি এর লেটেস্ট স্টার্ট টাইম কত হবে? এখানে আমরা লিখে দিচ্ছি এলএফটি মাইনাস ডিউরেশন, 10 মাইনাস 5 ইজিক্যাল টু 5, তাই তো? আবার অ্যাক্টিভিটি এর লেটেস্ট ফিনিশ টাইম কত? 5 ডেজ। তাহলে অ্যাক্টিভিটি এর লেটেস্ট স্টার্ট টাইম কত হবে? সেম 5 মাইনাস 4, ডিউরেশন হচ্ছে 4 ইজিক্যাল টু 1, এল ইজিক্যাল টু 1 লেখা আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্লি স্টার্ট টাইম যখন আমরা স্টার্ট করছিলাম তখন এটা 0 থেকে শুরু হচ্ছিল, কিন্তু লেটেস্ট টাইমের ক্ষেত্রে যখন আমরা স্টার্ট করব তখন এটা 1 থেকে চালু হচ্ছে, তাই তো? এবারে দেখে নেওয়া যায় ক্যালকুলেটিং ইএসটি, ইএফটি, এলএসটি, এলএফটি বাই ফরওয়ার্ড পাস মেথড অ্যান্ড ব্যাকওয়ার্ড পাস মেথড। এই স্টার্ট টাইম অ্যান্ড ফিনিশ টাইম এদেরকে আমরা ক্যালকুলেট কিভাবে করি? ফরওয়ার্ড পাস মেথড এবং ব্যাকওয়ার্ড পাস মেথড দিয়ে। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক ফরওয়ার্ড পাস মেথড। ইন দিস মেথড ইএসটি অ্যান্ড ইএফটি ইজ ক্যালকুলেটেড। এই মেথড দ্বারা আমরা ইএসটি এবং ইএফটিকে ক্যালকুলেট করব। আচ্ছা, প্রথমে এখানে একটা অ্যাক্টিভিটি আছে, দুটো নোড আছে, সিঙ্গেল অ্যাক্টিভিটি আছে। তো সিঙ্গেল অ্যাক্টিভিটিতে ফরওয়ার্ড পাস মেথড কিভাবে হবে? ফরওয়ার্ড পাস মেথড হয় লেফট টু রাইট, লেফট টু রাইট ফরওয়ার্ড পাস মেথড হয়। কিভাবে হবে সেটা আমরা একটা এক্সাম্পল করলে তাহলে বুঝতে পারবো। তো আগে আমি জাস্ট কয়েকটা ছোটোখাটো জিনিস বলে নিই, তারপরে এক্সাম্পলে গিয়ে পুরোটা দেখে নেবো। ওকে, তো এখানে আর্লিয়েস্ট স্টার্ট টাইম কত? অ্যাক্টিভিটি যখন স্টার্ট হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট টাইম হচ্ছে 0। তো যখন নোড 2তে যাবে এ ওয়ার্ক, তখন নোড 2তে আর্লিয়েস্ট স্টার্ট টাইম কত হবে? নোড 2তে আর্লিয়েস্ট স্টার্ট টাইম হবে 0 প্লাস 4 ইজিক্যাল টু 4 হলো। এটা তো গেল সিঙ্গেল অ্যাক্টিভিটির ক্ষেত্রে। কিন্তু যখন যখন 2 বা 2 এর অধিক অ্যাক্টিভিটি কোনো একটা নোডে এসে মিলবে, সেই ক্ষেত্রে সেই নোডে ই এর মান কত হবে দেখে নেওয়া যাক। এখানে দুটো অ্যাক্টিভিটি আছে সি অ্যান্ড ডি। তো সি অ্যাক্টিভিটি নোড 6-এ কত তাড়াতাড়ি শেষ হবে? 7 প্লাস 5 12 ডেজে। আর ডি অ্যাক্টিভিটি কবে শেষ হবে? 9 প্লাস 7 16 ডেজে। তাহলে এখানে নোড 6-এ আমরা ই এর মান কত ধরবো? নোড 6-এ আমরা ই এর মান ধরবো ম্যাক্সিমাম অফ 16 অ্যান্ড 12। তাহলে নোড 6-এ ই এর মান কত হবে? নোড 6-এ ই এর মান হবে 16। এটা হলো যখন 2 বা 2 এর অধিক অ্যাক্টিভিটি একটা নোডে এসে মিলবে। তাহলে এবার দেখে নেওয়া যাক একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামে আমি ই এর মানটাকে আমরা বসাবো। তো নোড 1 থেকে একটা প্রজেক্ট চালু হচ্ছে, তাহলে সেখানে ই এর মান কত হবে? 0। আর্লিয়েস্ট স্টার্ট টাইম আমি ফরওয়ার্ড পাস মেথডে করছি, এখানে লিখে দেওয়া দরকার ছিল ফরওয়ার্ড পাস মেথড। এক্সাম্পলে আমরা ফরওয়ার্ড পাস মেথড দেখছি। ঠিক আছে, তো
নোড 1-এ এর মান কত হবে 0। এবার আসা যাক নোড 2-তে। নোড 2-তে এর মান কত হবে? নোড 2-তে কটা অ্যাক্টিভিটি আছে? সিঙ্গেল এ একটাই অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এর ডিউরেশন কত? 2 দিন। তাহলে নোড 2-তে এর মান হবে 0 প্লাস 2 ইজিক্যাল টু 2। আর নোড 3-তে কি হবে? নোড 3-তেও সিঙ্গেল অ্যাক্টিভিটি আছে, একটা অ্যাক্টিভিটি, তো সেখানে মান কত হবে? এর মান 0 প্লাস 4। তাহলে নোড 3-তে এর মান হবে 4। আবার নোড 4-এ এর মান কত হবে? এখানে কত অ্যাক্টিভিটি আছে? এখানে সি একটা অ্যাক্টিভিটি আছে অ্যান্ড ডি একটা অ্যাক্টিভিটি আছে, দুটো অ্যাক্টিভিটি আছে। তাহলে এখানে দেখতে হবে ম্যাক্সিমাম কত হয়। যেটা ম্যাক্সিমাম হবে সেই মানটা নোড 4-এ এর মান হবে। তাহলে সি অ্যাক্টিভিটির ক্ষেত্রে কত হবে? 2 প্লাস 3 5। আর ডি অ্যাক্টিভিটির ক্ষেত্রে কত হবে? 4 প্লাস 5 4 প্লাস 5 ইজিক্যাল টু 9। তাহলে এখানে এর মান হবে ম্যাক্সিমাম হবে, ই ইজিক্যাল টু 9 হবে। 9কে আমরা ধরবো। এবার আসা যাক অ্যাক্টিভিটি ইতে এবং নোড 5-এ। নোড 5-এ এর মান কত হবে? নোড 5-এ এর মান হবে 4 প্লাস 6 10। এখানে সিঙ্গেল অ্যাক্টিভিটি আছে, কোনো অসুবিধা নেই। এবার আসা যাক নোড 6-এ। নোড 6-এ কটা অ্যাক্টিভিটি আছে? দুটো অ্যাক্টিভিটি আছে, একটা ই আছে, এফ আছে, আর একটা জি আছে, তাই তো? তাহলে জি এর ক্ষেত্রে কত হবে? জি এর ক্ষেত্রে হবে 10 প্লাস 7 17। ই এর মান হবে 17। আর এফ এর ক্ষেত্রে কত হবে? এফ এর ক্ষেত্রে হবে 9 প্লাস 5, এটা হলো 14। এফ অ্যাক্টিভিটি 14 ডেজে গিয়ে ওখানে শেষ হবে। তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 17। তাহলে এখানে ইয়ের মান আমি কত নিলাম? 17। পরবর্তী এইচ অ্যাক্টিভিটি এবং নোড 7। নোড 7-এ ইয়ের মান কত হবে? একটাই অ্যাক্টিভিটি আছে, তাহলে নোড 7-এ হবে 17 প্লাস 2 ইজিক্যাল টু 19। তাহলে এখানে নোড 7-এ ইয়ের মান 19 আছে। এটাই হলো ফরওয়ার্ড পাস মেথড এবং ইএসটি আর ইএফটির ক্যালকুলেশন। তাহলে বোঝা গেল, একদম ইজি আর সোজা জিনিস। এবারে আমরা দেখে নিই ব্যাকওয়ার্ড পাস মেথড। ইন দিস মেথড এলএসটি অ্যান্ড এলএফটি ইজ ক্যালকুলেটেড। এই মেথডের দ্বারা এলএসটি আর এলএফটি ক্যালকুলেট করা হয়। তো এই মেথড হচ্ছে রিভার্স প্রসেস অফ ফরওয়ার্ড পাস মেথড। ফরওয়ার্ড পাস মেথডের রিভার্স প্রসেস হচ্ছে ব্যাকওয়ার্ড পাস মেথড। আচ্ছা, এবারে একটা সিঙ্গেল অ্যাক্টিভিটি এবং দুই বা দুইয়ের অধিক অ্যাক্টিভিটির জন্য ব্যাকওয়ার্ড পাস মেথডে নোডের এল এর মান কত আসে সেটা একটু দেখে নেওয়া যাক। সিঙ্গেল অ্যাক্টিভিটির ক্ষেত্রে এল এর মান কী হবে? নোড 2-তে এল এর মান হচ্ছে 5। তাহলে নোড 1-এ এল এর মান কত হবে? 5 মাইনাস ডিআইজে। ওকে, এখানে ডিআইজে কত? 4। তাহলে নোড 1-এ এল এর মান কত হবে? 1। বোঝা গেল। এবার যদি তিনটে অ্যাক্টিভিটি বা দুইয়ের অধিক অ্যাক্টিভিটি একসাথে আসে তাহলে সেক্ষেত্রে কোনো একটা নোডের ওপরে এল এর মান কত হবে? এখানে নোড 6-এ এল এর মান হবে মিনিমাম অফ দিস 3 অ্যাক্টিভিটি। তিনটে অ্যাক্টিভিটি যেটা মিনিমাম হবে সেইটা হবে এখানে নোড 6-এ এল এর মান। কিভাবে হবে? এখানে অ্যাক্টিভিটি ই এর জন্য এল এর মান হবে 26 মাইনাস 4 22 হবে। অ্যাক্টিভিটি এফ এর জন্য এল এর মান কত হবে? 19 মাইনাস 6 13 হবে। আর অ্যাক্টিভিটি জি এর জন্য এল এর মান কত হবে? 17 মাইনাস 3 14। তাহলে নোড 6-এ এল এর মান কত হবে? নোড 6-এ এল এর মান হবে মিনিমাম অফ 14 13 অ্যান্ড 22 ইজিক্যাল টু 13। এবারে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে ব্যাকওয়ার্ড পাস মেথড দ্বারা এল এর মান নির্ণয় করা হয়। তো এখানে আমরা সেম ডায়াগ্রাম নিয়ে এসেছি, যে ডায়াগ্রামটি আমরা ফরওয়ার্ড পাস মেথড দ্বারা ই এর মানকে ক্যালকুলেট করেছিলাম। তো লাস্ট নোডে ই এর মান যত, এল এর মানও ঠিক ততই হবে। লাস্ট নোডে ই এর মান এল এর মানের সঙ্গে সমান হয়। যদি এল এর মান দেওয়া থাকে তাহলে ঠিক আছে, যদি না দেওয়া থাকে তাহলে ই এর মান ইজিক্যাল টু এল হবে। তাহলে নোড নাম্বার 6-এ এল এর মান কত হবে? এখানে সিঙ্গেল অ্যাক্টিভিটি আছে, তাহলে নোড নাম্বার 6-এ এল এর মান হবে 19। নোড নাম্বার 7-এ এল এর মান মাইনাস ডিআইজে 2। তাহলে লাস্ট নোডে এল এর মান হবে
সরি 6 নাম্বার নোডে এল এর মান হবে 17। তাহলে নোড নাম্বার 5-এ এল এর মান কত হবে? নোড নাম্বার 5 এল এর মান হবে 17 মাইনাস dij 7 ইজিক্যাল টু 10। নোড নাম্বার 4-এ এল এর মান কত হবে? এখানেও সিঙ্গেল অ্যাক্টিভিটি রয়েছে, তাহলে এখানে এল এর মান হবে 17 মাইনাস dij কত 5 ইজিক্যাল টু 12। ওকে, এবার আসা যাক নোড নাম্বার 3-তে, যেখানে দুটো অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি ই অ্যান্ড অ্যাক্টিভিটি ডি। তো সেক্ষেত্রে এল এর মান কি হবে? সেক্ষেত্রে এল এর মান হবে মিনিমাম মান। এখানে দেখে নেওয়া যাক, এখানে ই এর ক্ষেত্রে এল এর মান হবে 10 মাইনাস 6 ইজিক্যাল টু 4, আর ডি এর ক্ষেত্রে এল এর মান হবে 12 মাইনাস 5 ইজিক্যাল টু 7। তাহলে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে 4, তাহলে নোড নাম্বার 3-তে এল এর মান নেওয়া হবে 4। আবার নোড নাম্বার 2-তে এল এর মান কত হবে? এখানেও সিঙ্গেল অ্যাক্টিভিটি রয়েছে, তাহলে নোড নাম্বার 2-তে এল এর মান হবে 12 মাইনাস dij 3, 12 মাইনাস 3 ইজিক্যাল টু 9। নোড নাম্বার 1-এ এল এর মান কত? এখানে কটা অ্যাক্টিভিটি রয়েছে? এখানে দুটো অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি এ অ্যান্ড অ্যাক্টিভিটি বি। তাহলে এই ক্ষেত্রে এল এর মান হবে যেটা মিনিমাম, বি এর ক্ষেত্রে এল এর মান হবে 4 মাইনাস 4 ইজিক্যাল টু 0, 4l অ্যান্ড 4 ডিউরেশন। আর এ এর ক্ষেত্রে এল এর মান হবে 9 মাইনাস 2 dij 2 7। তাহলে এখানে মিনিমাম কত? 0। তাহলে নোড নাম্বার 1-এ বা স্টার্টিং নোডে এল এর মান কত হলো? এটা হলো 0। একটা জিনিস খেয়াল রাখতে হবে, নোড লাস্ট নোডে ই এর মান আর এল এর মান যদি সমান হয়, তাহলে ফার্স্ট নোডেও ই এর মান অ্যান্ড এল এর মান সমান হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, এই যে নোডের ওপরে এল অ্যান্ড ই এর মান, এগুলো কিন্তু কোনো কনজিউমেবল ডে বা এগুলো কিছু নয়, কারণ নোড কিন্তু কোনো রিসোর্স বা ডিউরেশন টাইমকে কনজিউম করে না। এগুলো জাস্ট একটা মান, যেটা দিকে বোঝানো হয় যে কতদিন পরে, আর্লিয়েস্ট বা লেটেস্ট কতদিন পরে কোনো একটা অ্যাক্টিভিটি চালু হবে, এটা নোডের ওপর দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।